সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। পশ্চিমবঙ্গের কলকাতায় নিউ মার্কেটের কাছে একটি আবাসিক হোটেলে আগুন লেগে 9 জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন তারা। বুধবার মধ্যরাতে মির্জা গালিব স্ট্রিটের হোটেলটির তৃতীয় তলায় আগুন লাগে। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে 4টি ঘরে। এ সময় প্রচণ্ড ধোঁয়ায় চারিদিক অন্ধকার হয়ে আসায় বেরোনোর পথ খুঁজে পায়নি অনেকেই। ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে যায় হোটেলটির একাংশ। নিহতদের মধ্যে 6 জন পুরুষ, 2 জন নারী ও 1 জন শিশু রয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ 6 জনকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এসি বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন দমকল মন্ত্রী ও কলকাতা পুলিশ কমিশনার। মহিলা চিল্লাবেলা করতেছে আগুন লাগছে পরে আমি বুঝতেছি না আর কি, ভিতরটা অনেক চিল্লাবেলা শুনতেছি নিচে। পরে জানালা খুললাম, জানালা খুলে দিকে নিচে থেকে আপনি এই হোটেলেই ছিলেন? এই হোটেলে ছিলাম, হোটেল 11 4th ফ্লোরে ছিলাম। আর 3rd ফ্লোরে আগুন লেগেছে? 3rd ফ্লোরে 3 তলায় আর আগুন। 3 তলায় আগুন লেগেছে। তাদেরকে দেখে ফায়ার ব্রিগেডওয়ালা তাকে বার করছে, তো গেটের মধ্যে সিঁড়ির মধ্যে 2 জন ছিল, আমার বাঁচাও বড় ফায়ার ব্রিগেড এলো, সিঁড়ি লাগিয়ে বার করেছে। এই ঘটনার আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। যাচ্ছি তার কাছে। শুভজিৎ, ঘটনাস্থল পরিদর্শন করেছেন দমকল মন্ত্রী ও পুলিশ কমিশনার, তারা কি বলেছেন সেটা জানাবেন। আর সেই সাথে তদন্ত কমিটি করে বা কোনোভাবে কি জানা গেছে যে কেন আগুন লেগেছিল, কিভাবে আগুন লেগেছিল? দেখুন, আপনাকে প্রথমে ঘটনাস্থলটাকে দেখাই। ঘটনাস্থলে কালকে রাতে আপনি যেটা বলছিলেন, পুলিশ দমকল মন্ত্রী এসেছেন বা পুলিশ কমিশনার এসেছেন, তারা কিন্তু কোনো সংবাদ মাধ্যমের সামনে কোনো বক্তব্য রাখেননি। মূলত একটা কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশন তাদের রিপোর্ট হয়তো জমা দেবে। তবে যেটা পুলিশের প্রাথমিক পুলিশ যেটা জানাচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুন, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট তারা কালকে যারা রেস্কিউ করেছে তারাও বলছে শর্ট সার্কিট থেকে আগুন। কিন্তু শর্ট সার্কিটটা একাংশ বলছে এই যে বিল্ডিং এর বাইরে আপনি দেখছেন প্রচুর এসি লাগানো, এই এসি থেকে আগুন লেগেছে। আবার আমাদের সাথে বেশ কিছু বাংলাদেশি নাগরিক যারা সেই ভেতরে ছিল তারা বলছে যে সম্ভবত গ্যাস, যে ফ্রিজের যে একেবারে বলা যায় কম্প্রেসার, সেই ফ্রিজের কম্প্রেসার বাস করেও আগুন লাগার যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। আপনি যদি পুরো বিল্ডিংটা দেখেন, 5তলা বিল্ডিং, এই পুরো বিল্ডিংটাই কিন্তু আবাসিক বিল্ডিং ছিল। নিউ মার্কেটের অধিকাংশ পুরনো যে হোটেল, এই হোটেলগুলো কিন্তু আবাসিক হোটেল। এই আবাসিক হোটেলগুলো যখন এই এলাকায় বাংলাদেশিদের আনাগোনা শুরু হয়, যখন তারা এটা মিনি বাংলাদেশ যখন এটা তৈরি হয় নতুন করে, তখন কিন্তু এই হোটেলগুলো কিন্তু মূলত এই বিল্ডিংগুলোকে ভেঙে চুরে নতুন করে আবাসিক হোটেলের রূপ দেওয়া হয়। ফলে এই সব হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা এটা কিন্তু প্রশ্নের মুখে। কিছুক্ষণ আগে যদি আপনি দেখেন, এখানে প্রবেশ করেছে একেবারে ফরেন্সিক যে দল, তারা প্রবেশ করেছে। তার আগে পুলিশ এবং ফায়ার সেফটি ডিপার্টমেন্টের একটি যৌথ প্রতিনিধি দল এই এলাকায় ঢুকেছিল এবং সেখান থেকে তারা মূলত এই এলাকার যে তারা ভেতরের যে একেবারে সরেজমিনে তাদের যে সর্বশেষ যে প্রতিবেদন সেটা তারা তৈরি করেছে। অন্যদিকে বাংলাদেশ দূতাবাস তারা কিন্তু এখন অফিসিয়ালি নিউ মার্কেট থানা পুলিশের থেকে কোন রকম তথ্য পায়নি। তবে দূতাবাস যেটা জানাচ্ছে যে এখন পর্যন্ত 8 জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। বেশ কিছু বাংলাদেশি এই হোটেলে ছিল, যে হোটেল বাংলাদেশিরা তারা কোনোভাবে প্রাণে রক্ষা পেয়েছে, তারা বেরিয়ে আসতে পেরেছে। তাদের মধ্যে একজন বাংলাদেশি আমাদের সঙ্গে রয়েছেন, বাংলাদেশি নাগরিক। দাদা, তার সাথে একটু কথা বলতে গেলে, আপনারা কালকে ছিলেন, কি অবস্থা ছিল ভেতরে? এই হোটেল আর কি শনিবার থেকে এই হোটেলে আছে। কি অবস্থা ছিল রাত্রে 2টা 20 নাগাদ আপনার নিচে অনেক চিল্লাবেলা, 10-15 জন লোক। পরে আমাকে এত চিল্লাবেলা, এত রাতে আর কি এত চিল্লাবেলা। পরে জানালা খুলে দেখলাম নিচে মানুষ ধোঁয়া বের হচ্ছে। জানালা খোলার সাথে সাথে দেখলাম ধোঁয়া বের হচ্ছে। পরে নিচের লোকে বলছে যে আগুন লেগেছে। আমি দাদা কি হয়েছে? পরে আগুন লেগেছে। পরে আমি হোটেলের স্টাফদের ডেকে উঠালাম, বললাম যে আগুন লেগেছে। হোটেলের রুম খোলার পরে আমাদের রুমও আপনার কালো ধোঁয়া, শ্বাস নিতে পারতেছি না। পরে নিচেও নামার কোনো ইয়া নাই, কারণ 3 তলায় আগুন লেগেছে। পরে ছাদের একটা সিঁড়ি আছে চিকন, এরপর আমরা ছাদে উঠে গেছি। আগুনটা কিসের থেকে লেগেছিল, কোথায় থেকে? এটা তো বলতে পারি না। পূর্ব সাইডটা 3 তলায় পূর্ব পাশে, সিঁড়ির পাশে লোয়ার একটা সিঁড়ি আছে, এটার পাশে আপনি। তবে আমি পরে যে আমার 5টার দিকে আবার আমাদের ফায়ার সার্ভিসের লোক মাল আনার জন্য রুমে পাঠায় নিয়ে আসলে আমি দেখলাম সিলিং এর ভিতরে মনে হয় শর্ট সার্কিট হয়েছে। হোটেলের যে সিলিং করে ওইটার ভিতরে দেখলাম আগুন, আপনার ওই সিলিংটা রাখবে। বুঝতেই পারছেন যে আগুন লাগার কারণ নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। তবে আরেকটা জিনিস তার থেকে জানার রয়েছে যে দাদা, আপনি যখন হোটেলের ভেতরে ছিলেন, অগ্নি নির্বাপন ব্যবস্থা হোটেলে কোনো অগ্নি ব্যবস্থা নাই। 4 জন ছিল স্টাফ। তারা কি পরবর্তীকালে ছিল না? না, তারা ওই 7 পর্যন্ত ছিল। নামার পরে তারা মনে হয় 5-7 মিনিট ছিল। পরে
সব হোটেলের স্টাফ হয়ে চলে গেছে। কজন মারা গেছে, আপনি কজনকে দেখেছেন? আমি এটা তো এরকম দেখি নাই, কিন্তু পিছনের যে আপনার আরেকটা পিছনের একটা গেট আছে, পিছনের গেট দা তারা অ্যাম্বুলেন্স ঢুকে পিছনের গেট দা নিয়ে গেছে। কতটা আতঙ্কিত? আতঙ্কিত তো দাদা এখনো আর কি ইয়া থেকে যাচ্ছে না, যে আল্লাহ পাক যে বাঁচিয়ে নিয়ে এসেছে, এখনো মৃত্যুর মুখ থেকে এখনো আতঙ্কের ভিতরেই আছে। কোথা থেকে এসেছেন? বাংলাদেশ, ঢাকা, গাজীপুর থেকে আমি। দাদা, আপনি বাংলাদেশের কোথা থেকে এসেছেন, এটা কি দেখলেন কালকে রাতে? আমরা দেখলাম যে 2:20 অথবা 15 দিকে আগুনটা লাগছে আর কি। আগুন লাগার পরে আমরা দুইজন, আমি অসুস্থ তো আমি ঘুমাই গেছিলাম আর কি। আর আমার যে পাশে ছিল ও সজাগ ছিল, সে আমাকে ডাক দিল যে ভাই আগুন লেগে গেছে, তাড়াতাড়ি ওঠেন। পরে আমরা কোনো কি করবো এই মুহূর্তে, তখন তাড়াতাড়ি গিয়া যে হোটেলের যে ম্যানেজমেন্ট কাজ করে যারা, এদেরকে ডাইকা তুললাম। হেরা ঘুমাচ্ছিল তখন, এদেরকে ঘুমে তুলার পর হেরা সিঁড়ির গেট খুলতে গেছে। গেট খুললে আর গেট নামার মতন পরিস্থিতি নাই, তখন আগুন আর ধোঁয়া কুণ্ডুলি। তখন নামার পরে ওরা বলতেছে তখন পুরা ফ্লোর ওই ধোঁয়ায় অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে গা। তখন আমরা অক্সিজেন পাচ্ছিলাম না, মনে হয় যেন এখনই মারা যাবো আমরা, কারণ অক্সিজেনের অভাবে। তখন আরেক ভাই বলে যে ছাদে যাবে, চলেন ছাদের রাস্তা আছে। একজন বললো, তখন আমরা ছাদে, খুব শুরু রাস্তা, একজনের বেশি উঠেছে না, মানে কোনো মতন বডি দিয়ে উড়ান যায়, খুব ছোট্ট রাস্তা। পরে ওটাতে ছাদে গিয়ে আমরা ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ায় দিছি সবাই, যে তখন দেখি আগুন কোন দিকে উঠে। তখন আমরা মাঝখানে নিয়ন্ত্রণে, আর উপর থেকে আমরা বলতাছি ফায়ার সার্ভিস আমরা ছাদে আছে, আমাদের সাহায্য করেন। ফায়ার সেফটি ডিপার্টমেন্ট কতক্ষণ পরে এসেছিলেন? পুরো আগুন নিয়ন্ত্রণ করে পরে আমাদের উদ্ধার করছে। আগুন লাগার কতক্ষণ পরে? 1-1.5 ঘন্টা পরে। 1.5 ঘন্টা পরে। দেখুন, আপনাদের একটা জিনিস দেখাই, যে বিল্ডিং এ মূলত আগুন লেগেছে, এই আপনার বাংলাদেশের যারা লোকজন মূলত নিউ মার্কেট এই চত্বরে আসেন বা থাকেন, একটা জিনিস তারা খুব স্পষ্টভাবে জানেন, একদম এই যে বিল্ডিং এ আগুন লেগেছে, আমরা তার তলাতেই একেবারে দাঁড়িয়ে আছি। পুলিশ সামনে কর্ডন করেছে, কিন্তু কর্ডনের জন্য যাওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু এই বিল্ডিং এর থেকে তার পরের যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, একটা হলুদ রঙের বিল্ডিং, ঠিক তার পরেই কিন্তু ফায়ার সেফটির অফিস। একেবারে সেখানে দমকলের অফিস, এবং সেখানেই দমকলের গাড়ি থাকে, সেখানেই দমকলের কর্মীরা প্রস্তুত থাকে আগুন নেভানোর জন্য। এবং একেবারে তার একটা বিল্ডিং পরেই আগুন। সেখানে ফায়ার সেফটি ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ, তারা বেশ কিছুটা দেরিতে এসেছে, বেশ কিছুটা দেরিতে রেস্কিউ শুরু হয়েছে। অন্যদিকে আবার স্থানীয় নেতৃত্ব বা স্থানীয় হোটেল মালিক তারা বলছে না, খুব তাড়াতাড়ি পুলিশ বা প্রশাসন বা ফায়ার সেফটি মুভ করেছে, তার জন্য এই মৃতের সংখ্যা কম রাখা সম্ভব হচ্ছে। তবে একটা জিনিস পরিষ্কার, যে এই বিল্ডিং অর্থাৎ একটা 50 মিটার দূরে যেখানে ফায়ার সেফটির অফিস, সেখান থেকে যদি ফায়ার সেফটি ডিপার্টমেন্ট আসতে এতটা সময় নেয়, তাহলে বোঝা যাচ্ছে যদি দূরে থাকতো তাহলে এই হোটেলগুলোতে মৃতের সংখ্যা ঠিক কোথায় বাড়তে পারতো। আমাদের সাথে আরেকজন বাংলাদেশি নাগরিক রয়েছে। শুভজিৎ, এই জায়গায় আমি এখানে জন্য তারপর এখানে রুম পাই নাই, তারপর আমরা টাইম স্টার আজকে আসি। তো আমাদের ভাগ্য ভালো যে আমরা বাইসে গেছি গা, যদি থাকতাম তাহলে হয়তো আমিও ডেট হয়ে যেতাম গা। আর এই সরকারের কাছে একটা অনুরোধ, যে এই জায়গাটার পরিবেশটা জানি সুন্দর করে। আমরা ওখানে বর্তমান সরকার নতুন করে ভিসা দিতেছে, অনেক পর্যটক এই জায়গায় আসবে। আগে তো পর্যটক আসতো না, ভিসা পাস না, এখন আমরা নতুন করে ভিসা পাইতেছি, অনেক পর্যটক আসবে। সামনের মাসে দেখবেন এখানে প্রচুর লোক থাকবো। তো এরকম একটা পরিবেশ যদি হয়, তো এটা আমাদের জন্য দুঃখজনক, এটা এই দেশের জন্য দুঃখজনক। এত সুন্দর একটা দেশ, ভালো একটা দেশ, এই দেশে যদি একটা মানুষ পর্যটক আসে, তার যদি নিরাপত্তা ভালো না থাকে, এটা দুঃখজনক। আপনারা হয়তো দেখছেন যে পরিবেশটাকে দেখেন, ফায়ার সার্ভিসের পাশে এখানে যদি আগুন লাগতে 9 জন মারা যায়, আর যদি ফায়ার সার্ভিস থেকে 2 কিলো দূর হইতো, তাহলে অবস্থাটা কি হতো? আশেপাশে কিছু থাকতো? তো আমার যেটা ওই যে আমরা তো বারবার আসি, আমার আবার সামনের মাসে আসতে হবে। সরকারের কাছে আমরা বিশেষ অনুরোধ, এই সরকার জানি এই দিকটা খেয়াল রাখে। এখানে যারা হোটেল ব্যবসা করে, দেখেন আপনি এখানকার 70% হোটেলেই ফায়ার সার্ভিসের ব্যবস্থা নেই, মানে অগ্নি নির্বাপক কোনো যন্ত্র নাই, বা ইমার্জেন্সি এক্সিট করে যেটা ওইটার ব্যবস্থাও নাই। এটাও সরকারের দেখা উচিত। অনুভব করছেন কলকাতা? 100% অনুভব করতেছে। আমাদের পরিবার পরিজন দেশে থেকে ফোন দিতেছে, উদ্বিগ্ন তারা এই খবর দেখার পরে, যে আমরা যেহেতু বলছি যে আমরা এই সদর স্ট্রিট আছি, সদর স্ট্রিট, মার্ক স্ট্রিট, এই যে টলি ল্যান্ড, এইগুলোতে আমরা থাকি, সবসময় বরাবরই থাকি। তো ওরা খুব আতঙ্কে আছে, তাদেরকে ফোন দিয়ে বারবার বলতে হইতেছে যে আপনারা খুব না ভয় নাই, আমাদের পাশে আগুন লাগছে। তো আপনার কাছে একটা অনুরোধ, আপনার মাধ্যমে যেন সরকার এই বিষয়টা খুব খেয়াল করে, আজকে থেকে জানি সরকার একটা অভিযান চালায়, যে সমস্ত হোটেলগুলোতে অগ্নি নির্বাপক অবস্থা নাই সেগুলো বন্ধ করে দেয়। আর ভালো দেখুন আর একটা জায়গা আপনাদের দেখাবো। এই যে হোটেলটি, আপনি যে হোটেলের কথা আমরা বলছি, তার হোটেল একদম নিচে দাঁড়িয়ে আছি। ঠিক এই হোটেলটি আর একটি বিল্ডিং এর সাথে মূলত সংযোগ করা রয়েছে। এই বিল্ডিংটা, এগুলো কিন্তু আবাসিক বিল্ডিং, এবং এই বিল্ডিং এর মধ্যেও যে অভিযোগ, এই বিল্ডিং গুলো নতুন করে দোতলা তুলে দেওয়া হয়েছে, একেবারে সম্পূর্ণ অনুমোদনহীন ভাবে তুলে দেওয়া হয়েছে। এবং এইখানে যে যাতায়াতের যে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে বেশ কিছু মানুষ রয়েছে। দাদা, একটু কথা বলবো। সরি, হ্যাঁ বলে মানে
হয়েছে তো এইটাই হয়েছে আপনার। এটা কি করে বলবো আমি, ভিতর থেকে আমরা তো যাই না কোনোদিন। আমার এই প্লেস হচ্ছে আর এইটা আলাদা হয়ে যাচ্ছে, আমরা ভিতরে কোনোদিন যাই না। ভিতরে যাওয়ার আমার দরকার লাগে না, কি করে বলবো বলুন, ওটা তো ডিটেল বলতে পারবো না আমি। এনারা মূলত হোটেলের যারা স্টাফ তারা শুভজিৎ, রয়েছে। এই জায়গায় একটা প্রশ্ন ছিল আমার জানার ব্যাপার, যে হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তো প্রতি বছরই অডিট করা হয়, হোটেলগুলোকে একটু চেক করা হয় অগ্নি নির্বাপন যন্ত্র আছে কিনা বা অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে। তো এই হোটেলটির ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, চেক করা হয়েছিল কিনা, কেন অগ্নি নির্বাপন যন্ত্র ছিল না এখানে? আর ফায়ার সার্ভিসের কি কোনো গাফিলতি ছিল যে পাশেই বিল্ডিং হওয়া সত্ত্বেও আগুন নেভাতে অনেকটা সময় লেগে গেছে তাদের? বিষয়গুলো জানাবেন। দেখুন শ্রেয়া, প্রথমে একটা কথা বলি যে বাংলাদেশে একটা খুব প্রচলিত কথা আছে যে উপরে ফিটপাট ভেতরে সদরঘাট। নিউ মার্কেটের এই আবাসিক হোটেলগুলোর বেশিরভাগেরই কিন্তু অবস্থা ঠিক সেই ধরনের। আপনি দেখেন এগুলো কিন্তু সবই ছিল এককালের কোনো না কোনো সময়ের আবাসিক বিল্ডিং। এই আবাসিক বিল্ডিংগুলোকেই মূলত ভেঙে যখন এখানে ব্যাপক পরিমাণে পর্যটক আসা শুরু হয়েছে, একটা বাণিজ্যিক একটা লাভ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে, তখনই কিন্তু এগুলো মূলত ভেঙে এগুলোর মধ্যে থেকে হোটেল রুম বার করার যে কাজ সেটা শুরু হয়েছে। ফলে ফায়ার সেফটির যে প্রপার যে চ্যানেল, পাইপের চ্যানেল নিয়ে যাওয়ার কাজ বা এখানে ডিভাইসগুলো লাগানোর কাজ, সেগুলো কিন্তু কোনো দিনই করা হয়নি। মূলত বেশ কিছু সিলিন্ডার সেগুলো রাখা হয়েছিল। এইগুলো কিন্তু খুব বেশি বড় ফায়ারের ক্ষেত্রে কাজে আসার মতো নয়। 2-3 বছর আগে একবার আগুন লেগেছিল সর্বশেষ, সেখানে কিন্তু কেউ একজন বা দুজন মারা গেছিল, তাদের মধ্যে কেউ বাংলাদেশি ছিল না। ফলে এইটা নিয়ে যে খুব বেশি বাড়াবাড়ি হওয়া বা সেটা নিয়ে পুলিশ বন্ধ করে দেওয়া হোটেল, এরকম কোনো ঘটনা আগে সামনে আসেনি। মাত্র 2 দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ, অত্যন্ত খ্যাতি জায়গা, সেখানেও কিন্তু এরকম ঘিঞ্জি হোটেল, সেখানেও 9 জন মারা গিয়েছে। সেখানে কিন্তু 6টা হোটেল বন্ধ করা হয়েছে আগুন লাগার পরে। এখানে বেশ কিছু বিজেপির নেতৃত্ব রয়েছে, আমাদের সামনেই ছিলেন, তারা কিন্তু বলছেন যে আমরা হোটেল বন্ধ করে দেবো, হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। কিন্তু আদৌ কতটুকু ব্যবস্থা নেবে সন্দেহ আছে। তবে এই মুহূর্তে যেটা খবর পাচ্ছি, বাংলাদেশের দূতাবাসের তরফ থেকে হাইকমিশনার, উপদূতাবাসের হাইকমিশনার তিনি কিন্তু আসছেন। কিছুক্ষণ পরে তিনি এই বিল্ডিং পরিদর্শন করবেন, যারা বাংলাদেশি নাগরিক ছিলেন এখানে তাদের সাথে কথা বলবেন এবং এর পরবর্তী যে দূতাবাসের যে কর্মসূচি তারা সেটা জানাবেন। মূলত এই বাংলাদেশি যারা মারা গেছে তাদের পরিচয় জানার কাজ এখন থানা থেকে চলছে এবং এই পরিচয় নিশ্চিত হওয়ার পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিচয় জানানো হবে। এরপরে যে মৃতের যারা পরিবার, সেই পরিবারদের হয়তো তাদের এই মৃত্যুর যে তথ্য সেটা হয়তো নিশ্চিত করা হবে কিছুক্ষণের মধ্যে। ধন্যবাদ শুভজিৎ। দর্শক, কলকাতার নিউ মার্কেটের একটি হোটেলে আগুন লাগার ঘটনা বিস্তারিত জানাতে আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন শুভজিৎ পুততুণ্ড। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। দীর্ঘ 35 বছর পর সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন সংসদীয় শাসন ব্যবস্থার পরবর্তী রাষ্ট্রপতি। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে 349 জন এমপি ভোট দিতে পারবেন। বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় জোটের পক্ষে অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে প্রতিটি নির্বাচনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেন। সংবিধানের 70 অনুচ্ছেদ কার্যকর থাকায় কোনো সংসদ সদস্য তার দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না। এদিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার 2 প্রার্থীর কেউই প্রত্যাহার করেননি। ফলে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে আগামীকাল। আগারগাঁও নির্বাচন কমিশনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান। বলেন, এই নির্বাচনে 349 জন ভোটারের জন্য ছাপানো হবে ব্যালট পেপার। এর আগে গেল 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় জোটের অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। দুজনার বাছাই পর্বে আমাদের প্রার্থিতা বৈধ পাওয়া গেছে। তাদের ভিতরে কেউই মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। সেই অনুযায়ী আমাদের আগামী নির্বাচন 20 তারিখে যেটা অনুষ্ঠিত হবে, সেখানে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজধানীতে যাত্রা শুরু করলো নারীদের জন্য পিঙ্ক বাস। এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, আমরা দেখতে পাচ্ছি আপনি পিঙ্ক বাসেই চড়ে আছেন, বা এই মুহূর্তে আপনি কোথায় আছেন, বাস কেমন চলছে এবং পিঙ্ক বাসের যাত্রীরা কেমন সাড়া দিচ্ছেন, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমি আছি মতিঝিল এবং এই বাসটি কিন্তু মিরপুর 12 থেকে ছেড়ে লম্বা রুটে মতিঝিল পর্যন্ত চলে এসেছে। আমরা সকাল থেকে অপেক্ষা করেছিলাম এই পিঙ্ক বাসের জন্য এবং দীর্ঘ 1 ঘন্টা শাহবাগে অপেক্ষা করতে হয়েছে।
সেই অপেক্ষার পরে এই বাসে উঠতে পেরেছি এবং এই বাসের কিছু ভালো দিক কিন্তু যারা এখানে ভ্রমণ করছে তারা কিন্তু বলেছে যে কেউ কেউ সময় মতো এসেই পেয়েছে, কারো আবার ঘন্টাখানিক আধা ঘন্টা মতো অপেক্ষা করতে হয়েছে। তারা বলেছে যে এটি একটি স্বস্তিদায়ক জায়গা বা বাস, যেখানে তারা আসলে নির্ঝঞ্ঝাটভাবে বাসে উঠতে পারছে। একই সাথে বাস থেকে নামা ওঠা চলা সেগুলো সবই নির্ঝঞ্ঝাট, একটি মানসিক শান্তি তারা পাচ্ছে। অন্যদিকে যেই ব্যাপারটি সেটি হচ্ছে যে এই গোলাপি বাস পুরো ঢাকা শহর জুড়ে 10টি রুটে 10টি বাস চলছে, যার কারণে যেটি হচ্ছে যে রুট প্রতি একটি বাস থাকায় সময় মতো তারা নির্দিষ্ট জায়গায় যেখানে যাবে সেই অনুযায়ী বাস পাচ্ছে না। অর্থাৎ ঢাকা একটি ব্যস্ত শহর, যেখানে মানুষ আসলে সময়ের সাথে পাল্লা দিয়ে দৌড়ায়, সেখানে একটি বাসের জন্য 15-20 মিনিট অপেক্ষা করা সেটি কিন্তু কঠিন হয়ে যায়। সে জায়গায় যারা ভ্রমণ করছে বা আজকে গোলাপি বাসে চড়ছে বা নির্দিষ্ট কাজে যাচ্ছে, তারা বলছে যে এই দোতলা বাসের বদলে যদি ফ্রিকুয়েন্টলি 2-3টা বাস 15-10 মিনিট পরপর যদি দেওয়া যায় সেক্ষেত্রে ভালো হয়। আমরা চালকের সাথেও কথা বলেছি, জিজ্ঞেস করেছি যে আজকের যেই প্রতিবন্ধকতা, ঢাকা রাস্তার যেই বেগ পেতে হয় সেখানে তাদের অবস্থা কি। তারা বললো যে বাস যিনি চালক রয়েছে তিনি বলছেন যে স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত ঢাকার বাস যেগুলো আছে তেমন কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করেনি, স্বাভাবিকভাবেই চালিয়ে গেছে। আমরা বাসের কন্ডিশন সম্পর্কে তার কাছে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন যে বাসের যে কন্ডিশন, গিয়ার শিফটিং সব কিছুই স্বাভাবিকভাবে রয়েছে, কোনো ধরনের মুশকিল এখন পর্যন্ত পড়তে হয়নি। তবে যেই বড় জিনিসটা চোখে পড়ার মতো, এখন পর্যন্ত সেভাবে গোলাপি বাস সম্পর্কে বা পিঙ্ক বাস সম্পর্কে মানুষ অত অবগত না, রুট সম্পর্কে অবগত না। কেউ কেউ বাস মিস করছে, যার কারণে আরেকটি বাস পেতে প্রায় আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিট লেগে যাচ্ছে এবং সেই কারণে বেশিরভাগ যেই বাসগুলো রয়েছে যাত্রী শূন্য অবস্থায় রয়েছে, অর্থাৎ দোতলা বাসের নিচের তলা ফাঁকা অবস্থায় রয়েছে। তার অন্যতম একটি কারণ হচ্ছে যে আসলে সময় কখন কোনটা আসবে সেই ব্যাপারে অনেকেরই অজানা, বা অপেক্ষা কত সময় ধরে করবে এটি একটি অন্যতম কারণ। এর আগে বলতে চাই যে গতদিন ঢাকা শহর এবং ঢাকার বাইরে চট্টগ্রাম এবং বগুড়ায় মোট 14টি পিঙ্ক বা গোলাপি নারী বান্ধব যে বাস সেটি চালু করা হয়েছে। সেই আনুষ্ঠানিকতা শেষে আজকে তারা পুরো দমে কর্মযোগ্য চালিয়ে যাচ্ছে। তবে এই যে যাত্রীরা বলছে যে বাস যাতে আরো দ্রুত পেতে পারে তাহলে তাদের জন্য আরো সুবিধা হবে। ধন্যবাদ ইমতিয়াজ। দর্শক, আজ প্রথমবারের মতো রাস্তায় চলল পিঙ্ক বাস। এর বিভিন্ন খবর আমাদের সাথে জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনার কোনো অগ্রগতি নেই। এক ব্রিফিংয়ে কথা জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আল কায়দা নিয়ে জাতিসংঘের রিপোর্টকে আওয়ামী প্রোপাগান্ডা বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন রোহিঙ্গা প্রত্যাবাসনের 12টা বাজিয়ে গেছে আওয়ামী লীগ। তারেক রহমানের ভারত সফর নিয়ে জল্পনা কল্পনার অবসান হয়নি এখনো। তিনি কি আদৌ যাবেন নাকি দুদেশের সম্পর্ক উন্নয়নের অপেক্ষা করবেন, এমন প্রশ্নের মুখোমুখি নিয়মিত হতে হচ্ছে দুই দেশের নীতি নির্ধারকদের। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকেও জবাব দিতে হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্ক ও তারেক রহমানের দিল্লি সফর নিয়ে। রণধীর জয়সওয়াল জানান, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে এই সফর নিয়ে নেই নতুন কোনো অগ্রগতি। তবে তিনি বলেন, বাংলাদেশের সাথে গঠনমূলক ইতিবাচক সম্পর্ক আশা করে ভারত। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখছে দিল্লি। The visit of the Prime Minister of Bangladesh on this particular matter. When I have an update, I will surely share with you. India desires positive, constructive and forward-looking relations with Bangladesh based on mutuality of interest and reciprocity. Our position on the press conference by the former Prime Minister needs no repetition. On the issue of extraditions, our consistent position has been, and you are well aware of that these requests are being examined as part of our established processes. একই বিষয়ে ঢাকার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছেও জানতে চাওয়া হয়। শামা ওবায়েদ জানান, প্রধানমন্ত্রী সফর নিয়ে এখন পর্যন্ত নেই কোনো অগ্রগতি। প্রাইম মিনিস্টারের ভিজিট নিয়ে কোনো আপডেট আমার কাছে নাই। প্রাইম মিনিস্টারের ভিজিট যখন যেই দেশে ঠিক হবে প্রাইম মিনিস্টারের অফিস থেকে আপনারা জানতে পারবেন।
সম্প্রতি রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের বিভ্রান্তিকর বিবৃতির জন্য দেশটির রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী বলেন, বাঙালি বলায় এর প্রতিবাদ জানিয়েছে ঢাকা। অভিযোগ করেন, চুক্তি করে প্রত্যাবাসনের 12টা বাজিয়েছে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার সরকার দ্বিপাক্ষীয় চুক্তি করে এটা 12টা প্রথমেই বাজিয়ে দিয়েছিল। হ্যাঁ, যখন বিএনপি সরকার রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন করেছিল তখন প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উনি একটা ট্রাইপার্ট্রেট এগ্রিমেন্ট করেছিলেন। জাতিসংঘ ওয়াজ এ ভেরি অ্যাক্টিভ পার্ট অফ দ্যাট এগ্রিমেন্ট। তো সেই কারণে কিন্তু, এবং তখন উনি ওআইসির প্রত্যেকটি দেশকে এখানে, প্রত্যেকটা মাল্টিল্যাটারাল বডি কিন্তু এখানে ইনভলভ হয়েছিল, সেজন্য কাজে লেগেছিল, যেটা গত সরকার করতে ব্যর্থ হয়েছিল। আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্টকে আওয়ামী প্রোপাগান্ডা বলেও মন্তব্য করেন শামা ওবায়েদ। এবং এটা তাদেরও একটা প্রোপাগান্ডা হতে পারে, তো সুতরাং সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। এবং মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। তারেক রহমানের সফরের জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানালেন দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আর অবকাঠামো এবং উচ্চ প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে দুটি যৌথ টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দেন ভারতের ব্যবসায়ী প্রতিনিধি দল। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দুই দেশই সমানভাবে উপকৃত হবে এমন অংশীদারিত্ব চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনার মাঝেই ঢাকায় দেশটির 18 সদস্যের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল। রাজধানীর একটি হোটেলে তাদের সংবর্ধনার আয়োজন করে ভারতীয় হাইকমিশন। অনুষ্ঠানে ঘুরে ফিরে উঠে আসে তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গটি। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, তারেক রহমানের দিল্লি সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ভারত। He was the first one to send him an invite to come to India, and our honorable speaker had come here, and then our external affairs minister had come to Bangladesh. Then I am here. The reason I am telling this that we are eagerly waiting, and I am so hopeful. There are issues. There is no doubt about it. And like I said, that if issues are not there, then it's not democracy, it's something other than democracy. তবে প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে যেসব ইস্যু রয়েছে সেগুলো সমাধানের কার্যকর পদক্ষেপ দেখতে চায় বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ঢাকায় এমন এক অর্থনৈতিক অংশীদারিত্ব চায় যেখানে দুই দেশই সমানভাবে উপকৃত হবে। Competitive production capabilities, geographical proximity, and opportunities to connect with markets beyond Bangladesh. Our economic zones provide Indian companies with opportunities to establish dedicated manufacturing and export facilities. We would particularly welcome investments that bring technology, integrate local suppliers, and create employment, and in the process connecting Bangladeshi products into the regional and global value chains. এর আগে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক করে ভারতের ব্যবসায়ী প্রতিনিধি দলটি। এ সময় বাংলাদেশের অবকাঠামো ও প্রযুক্তিগত খাতে দুটি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেয় তারা। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। দায়িত্ব নিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান AKM আসাদুজ্জামান। সকাল 9:30টায় সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আসেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান দুদকের অন্যান্য কর্মকর্তারা। এর আগে সকাল 9টার দিকে দুদকে আসেন দুই কমিশনার ডক্টর জাহাঙ্গীর আলম খান ও ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁইয়া। সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগের কথা জানানো হয়। পুনর্গঠিত এই কমিটির মধ্য দিয়ে 5 মাসের অভিভাবক শূন্যরা পূরণ করল সংস্থাটি। এর আগে চলতি বছরের 3 মার্চ আব্দুল মোমেনের নেতৃত্বাধীন 7ম কমিশন পদত্যাগ করেন।